সবাইকে ওয়েলকাম করছি আজকে একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি নতুন কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। নতুন যারা ইলেকট্রিশিয়ান আছেন তাদের জন্য কিছু আসলে প্রয়োজনীয় পরামর্শ দেব আজকে। তো যেগুলো আপনারা যদি মানেন তাহলে হয়তো আপনার যে কাজের অগ্রগতি সেক্ষেত্রে অনেক উন্নতি হতে পারে আপনার। তো যাই হোক, এইসব তথ্য বা ইনফরমেশন যে অন্য অন্য আসলে ইউটিউব চ্যানেলে কখনো দিবে না, যেহেতু আমরা সরকারি যে যুব উন্নয়ন যে আছে সেখানে আমি প্রশিক্ষক ছিলাম। তো সেখান থেকে যে অভিজ্ঞতা আমার ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে যেগুলো দরকার, তো সেগুলো আপনাদের মাঝে আমি আশা করি কিছুটা হলেও আসলে আপনাদের ভিতরে যদি কোনো কারো ডাউট থাকে বা কীরকম কি ইলেকট্রিশিয়ানদের চলতে হবে, তাদের কি কি অভিজ্ঞতা থাকতে হবে, তাদের নৈতিক আচরণ কেমন হবে, তাদের এসব যাবতীয় বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো যাই হোক, তো ভিডিওটি শুরু করি। প্রথমত আপনাকে যে বিষয়টি সবথেকে মূল্যবান, যদি আপনি ভালো কোনো প্রশিক্ষক হতে চান বা ভালো কোনো ইলেকট্রিশিয়ান হতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে ন্যূনতম আপনাকে অষ্টম শ্রেণী পাস অথবা আপনাকে উচ্চ মাধ্যমিক অথবা মাধ্যমিক পাস হলেই চলবে। তো যারা আসলে মানে মেট্রিক পাস আর আই পাস বলতে আমি বোঝাচ্ছি, যারা এই লেভেলে যারা পড়াশোনা করেছেন তারাই আসলে ইলেকট্রিশিয়ান হওয়ার উপযুক্ত। আর যারা না এসব লেভেলে পড়াশোনা করেননি তারা উপযুক্ত না সেটা আমি বলবো না। আপনি হয়তো কাজ করলেন, সব জায়গায় কাজ করতে পারেন, কিন্তু কিছু কিছু সেক্টরে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা ছাড়া আপনি কাজ করতে পারবেন না। তো সেজন্য আমি কথাটা বলছি। তো এটা হচ্ছে আমাদের যে প্রথম যে আমি যে টিপসটা দেবো, সেটা আপনাকে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আপনি সরকারি কোনো প্রজেক্টে কাজ করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার সার্টিফিকেট বা আপনি কোথা থেকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনি কাজ করেছেন তার একটা ডকুমেন্টস থাকতে হবে, তাছাড়া আপনি ওই প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না। এরপরে দ্বিতীয় টিপস হচ্ছে ইলেকট্রিশিয়ানদের নৈতিক আচরণ ও চরিত্র। তো আজকের বিষয়টি হচ্ছে যে আমরা আজকাল যে কাজ করি, অনেকেই আছেন, তাদের ভিতরে একটা জিনিস দেখা যায়, তাদের আচরণে অনেক আসলে ঘাটতি আছে, যেগুলো আমি মাঝে মাঝে আসলে আমাদের স্টুডেন্ট আছে তারা আসলে মাঝে মাঝে আসে, তাদের বোঝাই যে প্রথমত একটা মানুষকে খুশি করার যে মাধ্যম সেটা হচ্ছে তার ব্যবহার, আচার আচরণ। আপনি যদি আচার আচরণ ঠিক না করেন তবে অবশ্যই আপনি এই যে ভালো কাজ করার বা ভালো কাজ পাওয়ার যে প্রসেস সেটা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। আপনি কাজ পাবেন না, আপনাকে পছন্দ করবে না। আপনাকে আগে সবার পছন্দর একজন পাত্র হতে হবে, তারপরে আপনি সব জায়গায় কাজ পাবেন। তো অবশ্যই আপনাকে চরিত্র এবং আচার আচরণ এটা আপনাকে ঠিক রাখতে হবে। তো তৃতীয়ত আজকে যে ছটার ভিতরে পাঁচটার ভিতরে আজকে তিনটা যে এটা সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ানদের ঝুঁকিপূর্ণ কাজে নিজেকে তৈরি ও তার আত্মবিশ্বাস। এখন অনেকেই এই কথাটার আসলে আমার বিরূপ একটা প্রভাব আপনারা বলতে পারেন যে ঝুঁকিপূর্ণ কেন কাজ আমরা করব। তবে একটা কথা বলে রাখি, যখন আপনারা ইন্ডাস্ট্রিয়াল কাজ করবেন আপনারা হয়তো 220 ভোল্টেজে কাজ করবেন, 220 ভোল্ট। যখন আপনারা 440 ভোল্টে কাজ করবেন তখন কিন্তু এই যে আপনার রিস্কের কথা বলেন সেটা কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে হয়তো এখানে আপনি আপনার সেফটির জন্য অনেক কিছু পাবেন, পরে নিতার জন্য আপনি আপনি পরে নেবেন, এর জন্য অনেক সেফটি অনেক কিছু পাবেন। কিন্তু হয়তো আপনি 220 ভোল্টেজে কাজ করেন, সেখানে কিন্তু এসব সেফটি না নিলেও আপনি কাজ করেন, আমাদের দেশে কাজ হয়, কিন্তু এটা উচিত না। যাই হোক, আপনার ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে যখন 440 ভোল্টে কাজ করবেন, বাই চান্স যদি কোনো দিনও কোনো একটা সমস্যা হয়ে গেল তখন কিন্তু একটা মারাত্মক একটা ইনজুরি হতে পারে আপনার। তো এটা হচ্ছে রিস্ক। তো রিস্ক বলতে শুধু এটাই না, আপনাকে ধরুন আপনার একটা এমন একটা জায়গায় কাজ করতে হবে যেখানে খুব রিস্ক আছে, তার জন্যও আপনাকে কাজ করতে হবে। তারপর ধরুন এক জায়গায় একটা বাড়িতে শর্ট সার্কিট হয়েছে, তখন সেই মুহূর্তে আপনি চাচ্ছেন যে আপনার ওই বাড়ির মেইন লাইনটা আপনি কেটে দিবেন। তো সেটা কীভাবে কাটবেন, অবশ্যই আপনাকে এরকম যে আত্মবিশ্বাস বা নিজের যে ঝুঁকিপূর্ণ কাজে নিজেকে নিক্ষেপ করার যে ব্যাপারটা সেটা আপনার ভিতরে থাকতে হবে, নইলে কিন্তু আপনি এসব কাজে কোনোদিনও সফলতা অর্জন করতে পারবেন না। তবে অবশ্যই নিজেকে আত্মবিশ্বাস রাখতে হবে, যখন কোথাও একটা কাজ করেন
কাজ করার পরে যদি ভাবেন যে কাজটা করেছি, কোথাও কি কোনো সমস্যা থাকলো কি থাকলো না, বা একটা নতুন একটা কাজ দেখতে গেছি, দেখছি 5তলা বিল্ডিং 7তলা বিল্ডিং, দেখে আমি নিজেকেই মানে হারিয়ে ফেলছি নিজেকে, যে মানে এরকম পারবো, মানে কনফিউশন হয়ে গেছে আপনার ভিতরে যে পারবো কি পারবো না। তখন আপনি নিজে নিজে ভাববেন যে আসলে আমি যে আমার ভিতরে আসলে আত্মবিশ্বাসের অভাব আছে। তো সেটা অবশ্যই আপনাকে থাকতে হবে, যে কোনো বড় কাজ হোক। আপনি যদি 1তলা ফ্লোরের কাজ করতে পারেন, 5তলা 10তলা ফ্লোরের কাজও আপনি করতে পারবেন। তো অবশ্যই আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। আত্মবিশ্বাস ছাড়া কোনোদিনও কোনো কাজে সফলতা অর্জন করা যায় না। যেটা আসলে আপনি অনেক মহামানব দেখবেন, তাদের কথা যদি বিচার করেন তাহলেও দেখতে পারবেন যে তারা কিন্তু আত্মবিশ্বাস ছাড়া তারা কোনোদিন সফল হতে পারেনি। অবশ্যই তাদের ভিতরে আত্মবিশ্বাস ছিল, বিধায় তারা সফল। তো অবশ্যই আমি মনে করবো আত্মবিশ্বাসটা আপনাদের মাঝে সুদৃঢ়ভাবে বা অতি প্রত্যক্ষিতভাবে আপনাদের মাঝে এই যে আত্মবিশ্বাস সেটা প্রয়োজন, এবং ঝুঁকিপূর্ণ কাজে নিজেকে প্রস্তুত রাখতে হবে যেন আমি যে কোনো কাজেই আমি নিজেকে আসলে প্রতিষ্ঠিত করতে পারি। তো তো এরপরে চতুর্থ হচ্ছে কাজের প্রতি আগ্রহ ও নিজের মনে করে কাজ করা। তো আজকে একটা কথা বলবো, অনেকেই আছেন দেখি যে মালিক আজকে কম টাকায় রেটে নিয়ে কাজ করছি আমি, বা মালিকে টাকা দিবে না বিধে আমি কম রেটে কাজ করছি, ধর যেরকম হোক সেরকম কাজ করে আমি চলে আসলেই হয়। তো এরকম কাজ আসলে কোনোদিনও করবেন না। আপনাদের নিকট আমার অনুরোধ, এরকম কাজ কোনোদিনও করবেন না। একটা কথা আছে যে এক জায়গায় ঠকলে আর এক জায়গায় আপনি জিততে পারবেন। তো কীভাবে জিতবেন সেটা আমি বলি। ধরুন আপনি একটা কম রেটে একটা কাজ নিলেন এক জায়গায়, তো নেওয়ার পরে হয়তো জায়গা একটু কম রেটে হলো, কিন্তু কাজটি আপনি সুন্দরভাবে গুছিয়ে করছেন, ঠিক আছে। তো ওই মালিকপক্ষ হয়তো আপনাকে একটু ঠকিয়েছে, মানে কম দিছে টাকা, কিন্তু তার মনে কিন্তু এরকম একটা জিনিস কাজ করবে যে আসলে কম টাকা দিলেও কিন্তু কাজটা অনেক সুন্দর হয়েছে, সে বলবে। তো যাই হোক, তার যদি বোন বা তার কোনো রিলেটিভ থাকে, অবশ্যই কিন্তু আপনার কথাটা একবার হলেও সে কিন্তু সাজেস্ট করবে যে না, এই যে আমার যে ইলেকট্রিশিয়ান, সে কিন্তু খুব ভালো কাজ করছে। তো যাই হোক, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে নিজের মনে করে যে কাজগুলো করি আমরা, তবে কিন্তু অবশ্যই ভালো হয় কাজগুলো। আমরা বলি অনেক সময় যে কাজটা ভালো হয়নি বা কিছু হয়নি, আসলে অবশ্যই আপনাকে আপনি যে মন দিয়ে কাজ করার ব্যাপারটা সেটা আপনি করেননি, বিধায় এরকম হয়েছে। তো কাজের প্রতি আগ্রহ না থাকলে কোনোদিনও কোনো কাজ ভালো হবে না, আর আপনাকে কেউ পছন্দও করবে না, কেউ ডাকবেও না। আপনি সময় নিয়ে কাজ করবেন। আর আপনি তো একটা জিনিস জানেন যে প্রথমেই যদি কারো চাহিদা থাকে, আমরা যারা গরিব আছি তাদের একটা সমস্যা কি জানেন? আমরা যদি 10,000 টাকা এক জায়গায় ইনভেস্ট করি, সেখান থেকে কালই ভাবি যে কবে ওখান থেকে বেনিফিট আসবে, বুঝছেন? কিন্তু এইটা করা যাবে না। আগে ঠকুন, তারপরে জিতুন। হ্যাঁ, প্রথমে আপনি কম রেটে কাজ করেন, করে আগে আপনার যে পাবলিসিটি, হ্যাঁ, আপনার যে পাবলিসিটি সেটা আপনি আগে বাড়িয়ে নিন। আপনাকে চেনা পরিচিত, আপনার সবাই চেনুক জানুক, তারপরে আপনাকে কাজ দিবে সবাই, তাই না? তো অবশ্যই আমি মনে করি আপনার কাজের প্রতি যে আগ্রহ, যদি এখন যেটা কম আছে সেটা অবশ্যই আরও একটু বাড়িয়ে দিন, আমি মনে করি ভালো হবে। একটা সুইচ বোর্ড যদি আপনি একটু পরিষ্কার না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই সুইচ বোর্ডটা কিছুদিন গেলে কিন্তু ময়লা হয়ে যাবে। অন্য একজন ইলেকট্রিশিয়ান আসার পরে যদি দেখে ওই সুইচ বোর্ডটা ওই অবস্থা, তখন কিন্তু আমি জানি একটা জিনিস যে কোনো ইলেকট্রিশিয়ানকে চোখে দেখতে পারে না, এটা সত্য। তবে যদি ভালো করেন, অবশ্যই আপনাকে ওই ইলেকট্রিশিয়ান ভালো বলতে বাধ্য হবে যে না, কাজটি খুব সুন্দরভাবে করছে। হয়তো ওই মালিকের কাছে প্রকাশ নাও করলেও নিজের মনের গভীরে সে কিন্তু এইরকম একটা জিনিস ফিল করবে যে না, সত্যি ইলেকট্রিশিয়ানটা খুব ভালো। তো এরপরে একটা কাজ হচ্ছে, মানে আরেকটা টিপস অতিরিক্ত দিই আমি, সেটা হচ্ছে নতুন যারা ইউটিউব দেখে কাজ শেখেন বা কাজ শিখছেন বর্তমানে, বা টুকটাক কাজ করছেন, তাদের জন্য একটা স্পেশাল টিপস হচ্ছে, আপনারা আছেন অনেকেই যে দেখা যাচ্ছে এইচডিবি কানেকশন পারেন না। আমি ইতিমধ্যে আমার চ্যানেলে অনেক এইচডিবি কানেকশন আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি মনে করি না ওর পরেও যদি কেউ না শিখতে পারে তার কোনো দিন শেখা হবে না, এরকম ভিডিও কোথাও পাবেন না। তো যাই হোক, ও ব্যাপার আলোচনা করতে চাই না। তো আমি চাই আজকে যারা আমার চ্যানেল দেখে বা অন্য অন্য চ্যানেল দেখে ইউটিউবের কাজ শিখেন, একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ইউটিউব থেকে কাজ শিখে, মানে ইউটিউব দেখে দেখে কাজ শেখা আর সরাসরি একটা কাজ করা,
এর ভিতরে বিস্তর একটা পার্থক্য আছে। অবশ্যই আপনারা এটা জেনে শুনে বুঝে তারপরে কাজ করতে যাবেন। আপনাদের কাছে একটা অনুরোধ, একটা জিনিস দেখবেন যে এক লোকে 2 মিনিট একটা তার জয়েন করে ফেললো ভিডিওতে, কিন্তু ওই তার জয়েন করতে কি 2 মিনিট লাগছে? অবশ্যই 5-10 মিনিট লাগে একটা ভালো একটা জয়েন দিতে। তো অবশ্যই এই জিনিসটি আপনারা মাথায় রাখবেন যে ওই ইলেকট্রিশিয়ান দেখছে 2 মিনিটে ভিডিওটা করে ফেলাইছে, আমার একটা এসডিপি করছি আমি 11 মিনিটে 12 মিনিটে, আমার ওইটা করতে সময় লাগছে প্রায় 1-1.5 ঘন্টা। তো এইটা একটু আপনি একটু মাথায় নেবেন যে দেখে দেখে ভিডিও দেখে কাজ শেখা আর নিজে সরাসরি কোনো কাজ করা, এর ভিতরে অনেক একটা পার্থক্য আছে, সেটা আপনি বুঝে নেবেন। আর ইলেকট্রিক বিভিন্ন কাজ দেখবেন যে ওনারা করে একটু মডিফাই করে বা কিছু করে না, এরকম ব্যাপারগুলো আপনার ভিতরে একটা সৃজনশীলতা রাখবেন। যে ওই কাজটা হঠাৎ করে একটা ছাদের একটা দেখলেন এখানে একটা পাইপ ব্লক হয়ে গেছে, কি করবেন তখন? তখন কি করা যায়, বা এখানে একটা পয়েন্ট আছে ওইখানে, সে পয়েন্ট আপনি বের করতে পারছেন না, কোথায় আছে সেটা খুঁজে পাচ্ছেন না, তখন পাইপ দিয়ে অনেকে দেখি পানি দিয়ে তারপরে করে, হ্যাঁ ঠিক আছে, রাইট একটা আইডিয়া, সেটাও করা যায়। তো যাই হোক, এইটা নতুন যাই ইউটিউব দেখে কাজ শিখেন, তাও সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন এই কথাটাই, যে ইলেকট্রিশিয়ানরা যেভাবে করে আপনি আপনার মতন চেষ্টা করবেন, তার মতোই যে করতে হবে এমন না, আপনি চাইবেন আমার থেকেও আপনি ভালো করতে। তো এটাই হচ্ছে মূল কথা। আর কাজে যাবার আগে অবশ্যই একটা এইচডিবি কানেকশন দেখেই যে আপনি কাজে যাবেন, এইচডিবি কানেকশনের আগে তারও অনেক কাজ আছে, সেটাও তো করতে হবে, তাই না? অবশ্যই এমডিবির কাজ আছে, কিভাবে এমডিবি থেকে দোতলায় মেইন লাইনগুলো প্রবেশ করে, কত কাজ আছে নাকি? তো তার মানে আপনি একটা কাজ শিখলেন আর আপনি বলে দিলেন আমি ইলেকট্রিশিয়ান, তা ভাই কোনো দিনও না। অবশ্যই এই ব্যাপারটা আপনি মাথায় নেবেন, তারপরে কাজে যাবেন। তো এরপরে হচ্ছে নতুন ইলেকট্রিশিয়ানদের জন্য স্পেশাল কিছু টিপস, যেগুলো আসলে ইলেকট্রিশিয়ানরাই শুনবেন, কোনো বাসা মালিকরা শুনবেন না। তো সেটা হচ্ছে, আপনারা যখন কোনো বাসা বা কোনো বিল্ডিং কাজ রাখেন, তখন আপনারা কাজের টাকাটা কীভাবে নেন, আমি সেটা আজকে বলছি। কিভাবে টাকাটা নেন আপনি এইটা বলেন আগে। কাজ নেওয়ার আগে একটা জিনিস মনে রাখবেন, বিল্ডিংয়ে গ্রুপ কাটবেন, তার পাইপ ঢুকাবেন, যদি তার ঢুকান আগে প্লাস্টার আগে, তা বলে রাখি আপনি অর্ধেক টাকা ওখান থেকে নিয়ে নেবেন, এরকম চুক্তিতে টাকা নেবেন, বুঝছেন? বিল্ডিং কাজাকে বলবেন যে আমি বিল্ডিং গ্রুপ কাটবো, তার ঢুকাবো, প্লাস্টার হয়ে গেলে ওইসব লাগিয়ে দিব, তার আগে আমি আপনার যে টোটাল টাকাটা আসে সেটা আপনি নিয়ে নেবেন। অনেকে বলতে পারেন কীভাবে নিব, ওখানে তো আমি সুইচ সকেট কিছু হোল্ডার লাগাইনি। তো পয়েন্টগুলো তো রাখছেন ভাই নাকি? একটা ফ্যান পয়েন্ট আছে, একটা সকেট পয়েন্ট আছে, একটা ফ্রিজ পয়েন্ট আছে, কয়টা সার্কিট ব্রেকার হবে সেটা তো আপনার আইডিয়া আছে, কয়টা হবে, কোথায় কি পয়েন্ট রাখছেন, পাওয়ার পয়েন্ট, এগুলো তো মনে আছে। তো সেগুলো হিসাব করে আপনি একটা অ্যামাউন্ট দাঁড় করাবেন যে এই অ্যামাউন্টটা আমাকে দিতে হবে, বা তার সাথে যে চুক্তি ছিল সেই চুক্তির অর্ধেক টাকাটা আপনি নিয়ে নেবেন, বা একটু সামান্য কম নিলেন। তো নিয়ে নিলে হবে কি, অনেক সময় মালিকপক্ষ এই টাকাটা দিতে চায় না। যখন বলবেন একটা বিল্ডিংয়ে 20,000-25,000 টাকা হয়েছে, তখন ও বাবা 20-25,000 টাকা, এটা কিন্তু তারা দিতে চাইবে না। অতএব আমার রেকমেন্ড থাকবে আপনি কিছু টাকা হলেও আপনি অগ্রিম নিয়ে নেবেন। তো এটাই আজকে একটা টিপ ছিল। আর একটা কথা হচ্ছে, চুরি জিনিসটা এইটা কেউ করবেন না, কোনোদিনও করতে যাবেন না, এতে নিজেরই বিপদ। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এটাই বলা ছিল। আর যদি কোনো সমস্যা থাকে কারো, আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। তো ধন্যবাদ সবাই, টাটা, বাই বাই।